ওকে খুব মিস করছি। সেটা হচ্ছে আমার ইমিডিয়েট বড় ভাই, উনি একজন ডাক্তার ছিলেন। উনি অ্যাক্সিডেন্টলি দুর্ভাগ্যবশত হার্ট অ্যাটাকে মারা যান। তো আমার ভাইটা একসাথে আমরা কাটাইছি অনেক দিন। আমার মাত্র খুবই 1 বছরের বড় মাত্র, তা আমার ভাইটা মারা গেছে। ওকে খুব মিস করছি। আপনার ভাইকে খুব মিস করছেন? জি। গত ঈদে কি ওনার সাথে ঈদ করেছেন? না, এর আগের ঈদটা ওনার সাথে করেছি। আগের বারের ঈদটাকে বেশি ভালো লেগেছে। আগের বারের ঈদে দেশের সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। এখন বর্তমান দেশের যে অবস্থা, এই দেশটা আগামীতে কিভাবে চলবে আমরা সন্দিহান অবস্থায় আছি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা এবং আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত সরকার, যে সরকার ছিল, যারা বিদায় নিয়েছে, তারাও ভালো কিছু করতে পারে নাই। পাশাপাশি আওয়ামী লীগ সরকার যা করে গিয়েছিল তাও তারা রক্ষা করতে পারে নাই। বর্তমান যে সরকার আসছে, এই সরকারের প্রতি আমরা আশাবাদী, কিন্তু দেখা যাক সে কতটুকু ভালো কিছু করে। বলা যাচ্ছে না যে এই সরকার খুব ভালো কিছু করতে পারবে, কারণ ইউনূস সরকারের মতো এত বড় অথর্ব সরকার আমার জীবনে আমি দেখি নাই। কারণ এত বড় চোর আর এত বড় বাটপার সরকারও এই দেশে আসে নাই, আমার জানা মতে আসে নাই। কারণ আমি যা দেখছি যে ইউনূসকে একটা মানুষের প্রতি খুব প্রত্যাশা ছিল, মানুষ খুব আশাবাদী ছিল যে একজন নোবেল লরিয়েট, সে আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এমন কোনো একটা সেক্টরে সে 18 মাসে এমন কোনো একটা সেক্টর নাই যে সেক্টরে সে ভালো কিছু করতে পারছে বা ভালো কিছু দেখাইতে পারছে। এবং বিশেষ করে এই ছাত্র উপদেষ্টারা দেশটাকে এমন একটা, তাদের কাছে যে মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা তারা এতভাবে ধূলিসাৎ করছে তার বলার বাইরে। তারা নিজেরা দুর্নীতি করছে তো করছেই, পাশাপাশি দেশটাকে একদম একটা ধ্বংসের ইসে নিয়ে গেছে। এখন মনে করেন এই দেশের সবচেয়ে একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে উন্নয়ন কার্যক্রম, আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন যে আওয়ামী লীগের উন্নয়ন। এই স্টেশনে দাঁড়ায় আছেন, এই স্টেশনে প্ল্যাটফর্মের দিকে তাকাইলে, লাইনের দিকে তাকাইলে, ট্রেনের দিকে তাকাইলে দেখবেন যে প্রত্যেকটা নতুন ট্রেন, প্রত্যেকটা লাইন বসানো হয়েছে, এগুলো সব আওয়ামী লীগের আমলে হয়েছে। কিন্তু গত 1.5 বছরে একটা উন্নয়ন কাজ তো হয় নাই, বরঞ্চ বড় বড় প্রজেক্টগুলো আরও স্থগিত করে দেওয়া হয়েছে, যার ফলে দেশটাকে অনেক পিছিয়ে গেছে। আমরা বিশ্বাস করি যে দেশটা অনেক 100 বছর পিছিয়ে গেছে। আপনার গতকাল দেখছি মানুষ বস্তা মাথায় নিয়ে হেঁটে আসতেছে, কারণ গাড়ি পাচ্ছে না, টাকা দিলেও গাড়ি মিলছে না, এরকমের একটা অবস্থা। সিন্ডিকেট করে তারা গাড়িতে নিচ্ছে না, তারা বলতেছে যাওয়ার জায়গা আছে, কিন্তু তারা বলতেছে যাব না, দাঁড়ায় আছে। আমাদের দেশে মন্ত্রী কেন, এই দেশের সরকার ব্যবস্থা এরকম, ঝাড়ু পিটা করলেও তাদের মান সম্মান যায় না। এত মান সম্মান তাদের, বস্তা ভরা মান সম্মান, ট্রাক ভরা মান সম্মান, তাদের গুডাউন ভরা মান সম্মান থাকে, তাদেরকে ঝাড়ু পিটা করলেও মান সম্মান যায় না, পদত্যাগ করবে তো দূরের কথা। অথচ তারা উল্টা গালগপ্প করছে, ড্রাইভাররা নাকি ভাড়া কম নিচ্ছে। আপনি জনগণকে জিজ্ঞেস করেন, একটা জনগণ যদি পান যে ভাড়া কম নিচ্ছে, আগের চাইতে ভাড়া কম নিচ্ছে, পাবেন 300 টাকার ভাড়া। এই ময়মনসিংহ রোডে কালকে দেখলাম যে 300 টাকার ভাড়া যেখানে, সেখানে 800, 1000, 1200, 1500, 2000 টাকাও গাড়ি মিলছে না। আমাদের দেশের সাধারণ দরিদ্র জনগোষ্ঠী, যারা আমরা সাধারণ মানুষ বসবাস করে, এই জনগোষ্ঠীরকে আসলে দেখার মতো কিছু কেউ নাই। কারণ বিষয়টা হচ্ছে এই দেশের আইন শৃঙ্খলা প্রশাসন যাই বলেন না কেন, যারখানে টাকা আছে, যার ক্ষমতা আছে, তার পক্ষে কাজ করে। সাধারণ জনগণের পক্ষে কখনোই আইন শৃঙ্খলা নাই। আর আমার মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে আইন মনে হয় শুধুমাত্র গরিব মানুষের জন্য, অর্থহীন মানুষের জন্য, দুর্বল মানুষের জন্য আইন, সবলের জন্য এই দেশে কোনো আইন নাই, কোনো নীতি নাই, কোনো নাই। সকলের জন্য যেন আমাদের দেশটা সমান হয়। আগামীকাল ঈদ উল ফিতর, কিন্তু সবার ঈদ কি একই রকম? চলুন জেনে নেই সাধারণ মানুষের অনুভূতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইকে স্টেশনে দেখছি, কোথাও কি যাচ্ছেন না আসছেন? না, আমি যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়ি যাচ্ছি। জি। তা এটা তো হচ্ছে মেলান্দ বাজার রেলওয়ে স্টেশন। ইয়েস। আপনি এখান থেকে, আপনার শ্বশুর বাড়িটা কোথায়? দেওয়ানগঞ্জে। জি। সেখানে যাচ্ছেন ঈদ করতে? জি। আপনার মিসেস কি শ্বশুর বাড়িতে আগেই চলে গেছে? না, উনি অবশ্য ডাক্তারের কাছে গেছেন, উনি পরে ট্রেনে আসতেছেন, আমরা এক ট্রেনে যাবো আর কি। উনি জামালপুর থেকে উঠবেন আর আমি মেলান্দহ থেকে উঠবো, যাবো দেওয়ানগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। জি। বড় কে? আমার মেয়েটা বড়, ছেলেটা ছোট, এই যে ছেলেটা আমার সাথে আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ছেলে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে মেয়েরা কে কোথায় কিসে লেখাপড়া করছে? মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিবে মেলান্দহ সরকারি গার্লস স্কুল থেকে, আর ছেলেটা এবার ক্লাস 9-এ পড়ে, ও মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, তার মানে কি আপনার বাড়ি মাহমুদপুরে আমরা থাকি আর কি। আমার বাড়ি আসলে মাহমুদপুরে না, আমি এই এলাকার মেহমান। আমার বাড়ি হচ্ছে ফরিদপুরে। ফরিদপুরের কোথায়? ফরিদপুরের সদরপুর থানা, বিশ্ব জাকের মঞ্জিল। আচ্ছা 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 আচ্ছা।
এই ঈদে আপনার সবচেয়ে বড় আনন্দটা কি? ঈদের বড় আনন্দ হচ্ছে যে যে বাচ্চাদের নিয়ে শ্বশুরবাড়িতে ঈদ করতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। কারণ আমার আসলে শ্বশুরবাড়িতে ঈদ করা হয় না, আমি আমার সবসময় আমার বাড়িতে ঈদ করি। এই বছরটা ওই মেয়ের পরীক্ষার কারণে থেকে যাওয়া হয়েছে, এই জন্য শ্বশুরবাড়িতে ঈদ করা হচ্ছে। এই এই আর কি। প্রথম কি শ্বশুরবাড়ি ঈদ করছেন? যা প্রথম না, প্রায় 20 বছর পরে আর কি শ্বশুরবাড়িতে ঈদ করছি। বাড়িতে কে কে আছে, মানে আপনার বাড়িতে? বাড়িতে বাবা নেই, মা আছেন, ভাই বারাদারা ভাই বোনেরা আছেন, এই আর কি, ভাতিজারা আছেন। তা এই যে ঈদে মাকে রেখে শ্বশুরবাড়ি ঈদ করবেন, তাকে মাকে মিস করবেন না? অবশ্যই মাকে মিস করব, অনেক বেশি মিস করব। অবশ্য মার সঙ্গে কথাও হয়েছে, মা বলছে যে এই বছর এই মতো বাচ্চারা যেতে পারছে না তো পরীক্ষার কারণে, তা আবার আমি 1-2 দিন পরে আবার বাড়িতে রওনা দিব, বাড়িতে যাবো, মায়ের কাছে যাবো। আচ্ছা, এই ঈদে আপনার মাকে তো মিস করছেনই বললেন, কিন্তু এছাড়া আপনি এই ঈদে কাউকে কি মিস করছেন, যা গত ঈদে বা তার আগের ঈদে একসাথে ঈদ করেছেন, পেয়েছেন, কাউকে কি জি মিস করছি। সেটা হচ্ছে আমার ইমিডিয়েট বড় ভাই, উনি একজন ডাক্তার ছিলেন, উনি অ্যাক্সিডেন্টলি দুর্ভাগ্যবশত হার্ট অ্যাটাকে মারা যান। তো আমার ভাইটা একসাথে আমরা কাটাইছি অনেক দিন। আমার মাত্র খুবই 1 বছরের বড় মাত্র, তা আমার ভাইটা মারা গেছে, ওকে খুব মিস করছি। আপনার ভাইকে খুব মিস করছেন? জি। গত ঈদে কি ওনার সাথে ঈদ না, করেছেন? এর আগের ঈদটা ওনার সাথে করেছি। কি হয়েছিল ওনার? হার্ট স্ট্রোক, হার্ট অ্যাটাক মারা গেছেন। আপনার ইমিডিয়েট বড় আমার ভাই? ইমিডিয়েট বড় ভাই। আপনার কাছে এবারের ঈদ আর আগের বারের ঈদ, এই দুই ঈদের ভেতর কেমন পার্থক্য মনে হচ্ছে? আগের বারের ঈদটাকে বেশি ভালো লেগেছে। আগের বারের ঈদে দেশের সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। এখন বর্তমান দেশের যে অবস্থা, এই দেশটা আগামীতে কিভাবে চলবে আমরা সন্দিহান অবস্থায় আছি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা এবং আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত সরকার, যে সরকার ছিল, যারা বিদায় নিয়েছে, তারাও ভালো কিছু করতে পারে নাই। পাশাপাশি আওয়ামী লীগ সরকার যা করে গিয়েছিল তাও তারা রক্ষা করতে পারে নাই। বর্তমান যে সরকার আসছে, এই সরকারের প্রতি আমরা আশাবাদী, কিন্তু দেখা যাক সে কতটুকু ভালো কিছু করে। বলা যাচ্ছে না যে মানে এই সরকার খুব ভালো কিছু করতে পারবে, কারণ ইউনূস সরকারের মতো এত বড় অথর্ব সরকার আমার জীবনে আমি দেখি নাই। কারণ এত বড় চোর আর এত বড় বাটপার সরকারও এই দেশে আসে নাই, আমার জানা মতে আসে নাই। কারণ আমি যা দেখছি যে ইউনূসকে একটা মানুষের প্রতি খুব প্রত্যাশা ছিল, মানুষ খুব আশাবাদী ছিল যে একজন নোবেল লরিয়েট, সে আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এমন কোনো একটা সেক্টরে সে 18 মাসে এমন কোনো একটা সেক্টর নাই যে সেক্টরে সে ভালো কিছু করতে পারছে বা ভালো কিছু দেখাইতে পারছে। এবং বিশেষ করে এই ছাত্র উপদেষ্টারা দেশটাকে মানে এমন একটা, তাদের কাছে যে মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা মানে তারা এতভাবে ধূলিসাৎ করছে তার বলার বাইরে। তারা নিজেরা দুর্নীতি করছে তো করছেই, পাশাপাশি দেশটাকে একদম একটা ধ্বংসের ইসে নিয়ে গেছে। এখন মনে করেন এই দেশের সবচেয়ে একটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে উন্নয়ন কার্যক্রম, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন যে আওয়ামী লীগের উন্নয়ন। এই স্টেশনে দাঁড়ায় আছেন, এই স্টেশনে প্ল্যাটফর্মের দিকে তাকাইলে, লাইনের দিকে তাকাইলে, ট্রেনের দিকে তাকাইলে দেখবেন যে প্রত্যেকটা নতুন ট্রেন, প্রত্যেকটা লাইন বসানো হয়েছে, এগুলো সব আওয়ামী লীগের আমলে হয়েছে। কিন্তু গত 1.5 বছরে একটা উন্নয়ন কাজ তো হয় নাই, বরঞ্চ বড় বড় প্রজেক্টগুলো আরও স্থগিত করে দেওয়া হয়েছে, যার ফলে দেশটাকে অনেক পিছিয়ে গেছে। আমরা বিশ্বাস করি যে দেশটা অনেক 100 বছর পিছিয়ে গেছে। পরবর্তী দেশটাকে এগিয়ে নিতে হলে বাংলাদেশে বর্তমান যে সরকার ক্ষমতা নিয়েছে, তারা এই সরকারকে আরও অনেক বেশি, অনেক ভালো কাজ করতে হবে এবং দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। এবং পাশাপাশি প্রশাসনকে তাদের দলীয়করণ থেকে বের করে এসে নিরপেক্ষ একটা প্রশাসন তৈরি করতে হবে, নাহলে দেশটা আগে যাবে না। এবং দেশের পরিস্থিতি দিনের পর দিন, দেশের মানুষ অনেক প্রায় 2.5 কোটি লোক দরিদ্র হয়ে গেছে ইতিমধ্যেই, আরও দারিদ্র্যের পরিমাণ বাড়বে, দেশে অরাজকতা বাড়বে, রাহাজানি বাড়বে, সন্ত্রাস বাড়বে। এটাকে কোনোভাবে রক্ষা করতে হলে সরকারকে কঠোর হস্তে এই নীতি থেকে দমন করতে হবে এবং সরকারকে বলিষ্ঠ নীতি অবলম্বন করতে হবে এবং তাকেও নিজেকেও সরকারের জায়গায় যারা সরকারের মন্ত্রী, এমপি, আমলা বা রাজনীতিবিদ যারা আছে, তাদেরকেও সৎ হতে হবে। মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তিটা আমার মনে হয় গত ইন্টারিম সরকার ছিল, তারাও এই ভোগান্তিতে মানুষকে ফেলে নাই। এই সরকার আসার পরে যে ভোগান্তি পড়ছে, পাশাপাশি আপনার জলপথে আপনি দেখছেন বোধহয় যে এক লঞ্চের সাথে আরেক লঞ্চে সদরঘাটে বিগত আপনার আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে ইন্টারিম সরকারের আমল পর্যন্ত বিগত 20 বছরে এই ধরনের ঘটনা ঘটে নাই যে আপনার লঞ্চে কেটে পরে মানুষ মারা গেছে। লঞ্চ দুর্ঘটনা এর আগে হতো যখন আমাদের নদীগুলো এসেছিল, তারপরেও কিন্তু সরকার সেখানে কঠোর হস্তে ব্যবস্থা নিয়েছে। লঞ্চের একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছিল যে এতজন যাত্রীর বেশি একটা লঞ্চ নিতে পারবে না, বা এতজন যাত্রী হওয়ার পরে লঞ্চকে বাধ্যতামূলক ছেড়ে যেতে হবে। সেই ঘটনা কিন্তু এবার আমরা 20 বছর পরে এসে সড়কে, আপনার স্থলপথে, জলপথে, রেলপথে সকল জায়গায় নৈরাজ্য দেখতে পাচ্ছি। বিশেষ করে রেলের শিডিউল ভেঙে পড়েছে, রেলের তো কোনো শিডিউলই এখন নাই, ঠিক মতো নাই। পাশাপাশি আপনার রেল দুর্ঘটনাও ঘটছে। আপনার কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন যে আপনার একটা রেল একবারে রাস্তাকে এসে পড়ে গেছে ওই যে ঈশ্বরদীতে,
আপনার এই রেল পড়ে গিয়ে রেলের অবস্থাও মানে হয়ে গেছে, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগই বন্ধ হয়ে গেছে। অথচ রেল বাংলাদেশের জন্য একটা নিরাপদ এবং নির্ভরযোগ্য একটা যাতায়াত ব্যবস্থা, এই ব্যবস্থাটাও এই সরকার ঠিক রাখতে পারে নাই। কিন্তু আগামী দিনে এবং কিন্তু সরকার বলছে ভাড়ার যে বিষয়টা বললে আপনি সাধারণ বলবো কি এলাকায় মনে করেন যে 10 টাকার ভাড়া 15 টাকা হয়ে গেছে, 20 টাকার 5 টাকার ভাড়া 10 টাকা হয়ে গেছে, অর্থাৎ দ্বিগুণ অবস্থান করতেছে। শুধু এটা সাধারণ ইস্যু না, সকল ক্ষেত্রে। আপনার গতকাল দেখছি বা মানুষ বস্তা মাথায় নিয়ে হেঁটে আসতেছে, কারণ গাড়ি পাচ্ছে না, টাকা দিলেও গাড়ি মিলছে না, এরকমের একটা অবস্থা। সিন্ডিকেট করে তারা গাড়িতে নিচ্ছে না, তারা বলতেছে যাওয়ার জায়গা আছে কিন্তু তারা বলতেছে যাব না, দাঁড়ায় আছে। আর আরেকটা জ্বালানি সংকট তো আমাদের আছেই, এটা তো মেনে নিতে হবে, কারণ সব জায়গায় পাম্পে ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না, লাইনের পর লাইন দাঁড়ায় থাকতে হচ্ছে গাড়ি, ঘন্টার পর ঘন্টা সেখানে সময় লস হচ্ছে। মানুষ আসলে একটা মানে আমাদের এই দেশটা, বিশেষ করে আমরা যারা আছি, আমরা চরম ভোগান্তির মধ্যেই আমরা বসবাস করতেছি। আগামী দিনগুলো কি হবে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত দেশে গরম পড়ে নাই, গরম পড়লে সরকার বিদ্যুৎ দিতে পারবে কিনা এই ব্যাপারে আমরা সন্দিহান আছি। সেই ক্ষেত্রে এই যে আপনার মানুষ বাড়িতে যাচ্ছে, সড়ক পরিবহনে একটি বিশৃঙ্খলা তৈরি, এটি কি আপনার নতুন সরকারের ব্যর্থতা নাকি সড়ক পরিবহন মন্ত্রী আছে তার ব্যর্থতা? আপনি কাকে ব্যর্থতা দায়ভার দিবেন? ব্যর্থতার মূল দায়ভার তো সরকারেরই, আর মন্ত্রী তো অবশ্যই দায়ী। কারণ মন্ত্রী যদি তার নিজস্ব মন্ত্রণালয়, সে তার মন্ত্রণালয়ের দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে না পারে, আপনি বিদেশে দেখবেন অন্য দেশের মন্ত্রীদের বিরুদ্ধে যদি কোনো রকমের অভিযোগ উঠে, তাহলে সে মন্ত্রী পদত্যাগ করে, আগে পদত্যাগ করার পরে আপনার সে তার প্রার্থনা করে যে আমি আসলে আমার এই ভুলগুলো হয়েছে, আপনারা এই ভুলগুলো আমাকে ক্ষমা করবেন, সে আগে পদত্যাগ করে। কিন্তু আমাদের দেশে মন্ত্রী কেন, এই দেশের সরকার ব্যবস্থা এরকম, ঝাড়ু পিটা করলেও তাদের মান সম্মান যায় না, এত মান সম্মান তাদের, বস্তা ভরা মান সম্মান, ট্রাক ভরা মান সম্মান তাদের, গুডাউন ভরা মান সম্মান থাকে, তাদেরকে ঝাড়ু পিটা করলেও মান সম্মান যায় না, পদত্যাগ করবে তো দূরের কথা। অথচ তারা উল্টা গালগপ্প করছে, ড্রাইভাররা নাকি ভাড়া কম নিচ্ছে। আপনি জনগণকে জিজ্ঞেস করেন, একটা জনগণ যদি পান যে ভাড়া কম নিচ্ছে, আগে চেয়ে ভাড়া কম নিচ্ছে, পাবেন 300 টাকার ভাড়া। এই ময়মনসিংহ রোডে কালকে দেখলাম যে 300 টাকার ভাড়া যেখানে, সেখানে 800, 1000, 1200, 1500, 2000 টাকাও গাড়ি মিলছে না, এই অবস্থার মধ্যে আছে। অবশ্যই দায়ী সরকারের, সরকার কঠোর হস্তে ব্যবস্থা নিলে, কারণ আগের দিনে তো এরকম হয় নাই। 20 বছরের রেকর্ড ভাঙছে, কিভাবে রেকর্ড? 20 বছর, 17 বছর আওয়ামী লীগ সরকার চালাইছে, 2 বছর ইউনিট সরকার চালাইছে, তা তো এই ধরনের ঘটনা ঘটে নাই, তাহলে অবশ্যই রেকর্ড ভাঙছে। আগামীকাল ঈদ উল ফিতর, এবং ঈদ উল ফিতরে আপনি নামাজ পড়বেন, এবং নামাজ পড়ার পরে আপনার নামাজ শেষে মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাতে শরিক হবেন। তো সেই মোনাজাতে আপনি দেশ, জাতি এবং বিশ্বের জন্য কি চাইবেন মহান আল্লাহর কাছে? মহান আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া, যে সবার আগে আমাদের দেশটা যেন ভালোভাবে চলে, আমাদের দেশে যেন শান্তি, সমৃদ্ধি, সহানুভূতির আমরা একটা সহ অবস্থান করতে পারি, আমাদের দেশে যেন হিংসা, হানাহানি, রাজনীতি বন্ধ হয়, আমরা যেন একে অপরের প্রতি আমাদের যে বিদ্বেষ, এই বিদ্বেষ ছড়ানোটা হয়, যেন দেশটাকে সবার আগে প্রাধান্য দিই। সে যে দলই করি না কেন, যার রাজনীতি যাই থাকুক না কেন, যার মতাদর্শ যাই হোক না কেন, আমাদের মতাদর্শ যেন একটাই হয়, সবার আগে দেশ, অর্থাৎ দেশের আমাদের উন্নয়ন, দেশের অগ্রগতি, মানুষের শান্তি, সমৃদ্ধি, এই ব্যাপারে যেন আমরা সবসময় আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহযোগিতা করেন, এবং আমাদের যে বর্তমান সরকার আছে তারাও যেন এই ব্যাপারে সর্বদা সচেতন থাকে এবং সচেষ্ট হয়। বিশেষ করে আমাদের দেশের সাধারণ দরিদ্র জনগোষ্ঠী, যারা আমরা সাধারণ মানুষ বসবাস করে, এই জনগোষ্ঠীরকে আসলে দেখার মতো কিছু কেউ নাই। কারণ বিষয়টা হচ্ছে, এই দেশের আইন শৃঙ্খলা প্রশাসন যাই বলেন না কেন, যারখানে টাকা আছে, যার ক্ষমতা আছে, তার পক্ষে কাজ করে, সাধারণ জনগণের পক্ষে কখনোই আইন শৃঙ্খলা নাই। আর আমার মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে আইন মনে হয় শুধুমাত্র গরিব মানুষের জন্য, অর্থহীন মানুষের জন্য, দুর্বল মানুষের জন্য আইন, সবলের জন্য এই দেশে কোনো আইন নাই, কোনো নীতি নাই, কোনো নাই। সকলের জন্য যেন আমাদের দেশটা সমান হয়, সমভাবে যেন আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের এই দেশটা আল্লাহ তাআলা যেন, আমরা মনে করি যে অলিয়া উলিয়ার দেশ, এই অলিয়া উলিয়ার দেশটাকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন সময় বিভিন্ন খরা, বন্যা, ঝড় তুফান থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আমরা বিশ্বাস করি যে আগামীতেও আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে, এবং সেই প্রত্যাশা রাখতেই পারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের ঈদের গল্প। আগামীকাল ঈদ উল ফিতর, আপনার ঈদের গল্পটা কেমন হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন।